হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা একটা জিকে ক্লাস আলোচনা করব ডব্লিউবিপি এক্সামের, যেগুলো আমাদের রিসেন্ট এক্সামে আসা প্রশ্ন। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার কোনটি? ভারতে এই ধরনের বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করা হয়, যেমন ভারতরত্ন থেকে শুরু করে বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হয়। তার মধ্যে শান্তিকালীন বীরত্ব পুরস্কার কোনটি, যেটা সর্বোচ্চ? যেমন আমাদের পদ্মশ্রী, পদ্মবিভূষণ, পদ্মভূষণ হয়, সেই রকম বীরত্বেও এই ধরনের রয়েছে। তাহলে ক্ষেত্রে অ্যান্সার কি হবে? প্রথম প্রশ্নটা যেটা রয়েছে, এর অ্যান্সার হবে অশোক চক্র। একটু জেনে নিই, অশোক চক্র হচ্ছে শান্তির সময় বীরত্বের জন্য এটা শীর্ষ সম্মান। তারপরে কীর্তিচক্র এবং তারপরে শৌর্য চক্র দেওয়া হয়ে থাকে। এটা বীরত্ব, নিঃস্বার্থতা এবং যুদ্ধক্ষেত্রে বীরত্বের জন্য এটা প্রদান করা হয়ে থাকে। প্রথম এটা 1952 সালে দেওয়া হয়েছিল। প্রথম প্রাপক ছিলেন ফ্লাইং লেফটেন্যান্ট সুহাস বিশ্বাস। শান্তির সময় এটা পরমবীর চক্রের প্রতিপক্ষ, মানে প্রায় সমান যোগ্যতার হয়। এছাড়া বাকি যে অপশানগুলো রয়েছে, বীর চক্র, যুদ্ধকালীন বীরত্বের সজ্জাগুলির মধ্যে অগ্রকারীর দিক থেকে বীর চক্র হচ্ছে পরমবীর চক্র, মহাবীর চক্রের পরে তৃতীয় স্থানে রয়েছে। এটা কি, সমুদ্রে বা আকাশে শত্রুর সাথে লড়াই করার সময় যদি বীরত্ব প্রদর্শন করা হয়, তখন এই বীর চক্র প্রদান করা হয়। প্রথম এটা পেয়েছিলেন 1948 সালে ব্রিগেডিয়ার হরবক্ষ সিং। পরমবীর চক্র, এটা ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্র। দেখো, অশোক চক্র শান্তির জন্য দেওয়া হয়, পরমবীর চক্র হচ্ছে সামরিক সম্মান দেওয়া হয়। এটা কি হয়, যদি যুদ্ধক্ষেত্রে যারা অসাধারণ বীরত্ব প্রদান করে থাকে। প্রথম কে পেয়েছিলেন? প্রথম 1947 সালে মেজর সোমনাথ শর্মা পেয়েছিলেন। আর তারপর মহাবীর চক্র, এটা প্রায় মহান যোদ্ধা পদক নামে পরিচিত। এটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সজ্জা। পরমবীর চক্রের পরেই মহাবীর চক্র রয়েছে। তো এটি শত্রুর বিরুদ্ধে অসাধারণ সাহসিকতার জন্য এটা প্রদান করা হয়ে থাকে। এটা প্রতিষ্ঠা করা হয়েছিল ডিএসও, অর্থাৎ ডিস্টিংগুইশ সার্ভিস অর্ডার দ্বারা এটা প্রতিস্থাপিত হয়েছিল। পরবর্তী প্রশ্নে যা যা কী বলেছে, বিখ্যাত সাংস্কৃতিক স্থান রানী কি ভাব, যেটা আমরা দেখেছি 100 টাকার নোটে রয়েছে, রানীর স্টেপওয়েল। এটা কোন নদীর তীরে অবস্থিত? মনে রাখবে, এটা হচ্ছে সরস্বতী নদীর তীরে অবস্থিত। লেখাই আছে দেখো 100 টাকার নোটে, যেটা ল্যাভেন্ডার কালারে হয়, সেখানে রানী কি ভাবের যে পিকচারটা আমাদের 100 টাকার নতুন নোটের পেছনে রয়েছে, এবং সেটা অবশ্যই ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে রয়েছে। এটা সরস্বতী নদীর তীরে অবস্থিত। প্রাথমিকভাবে এটা খ্রিস্টীয় 11 শতকে নির্মাণ করা হয়েছিল। এটা কেন ইউনিক? কারণ এটা আমাদের উপমহাদেশের ভূগর্ভস্থ জলের স্থাপত্যের একটা ব্যতিক্রমী উদাহরণ। ব্যতিক্রমী কেন? অন্যান্য যেসব আর্কিটেকচার হয় নিচু থেকে ওপর পর্যন্ত তৈরি হয়, এটা কি হয়, সম্পূর্ণ উল্টোভাবে তৈরি রয়েছে। দেখো কি হয়েছে, পৃথিবী পৃষ্ঠের নিচে একটা উল্টানো মন্দির হিসাবে ডিজাইন করা হয়েছে। মানে ব্যাপারটা কীরকম, আমরা কি হয় নিচের স্টেপ আগে করি, তারপর উপর দিকে উঠি যে কোনো ফাউন্ডেশন। ভাবো সেই ফাউন্ডেশনটাকে কেউ যদি উল্টো দিকে বানায়, সেটা হচ্ছে রানী কি ভাব তৈরি করা হয়েছিল। এটা 1980 সালে, এটাকে খনন করার আগে পর্যন্ত এটা মাটির নিচেই ছিল। তো যাই হোক, সরস্বতী নদী বারবার গতিপথ পরিবর্তনের কারণে এটা রয়ে গেছে। তো এটা বানানো হয়েছিল সোলাঙ্কি ডাইনেস্টির রানী উদয়মতী বানিয়েছিলেন, তার স্বামী ভীমদেব প্রথমকে স্মারক হিসাবে তৈরি করেছিলেন। এই ভীমদেব সময়ে, এই যে উদয়মতী, ভীমদেব এই সময়েই আমাদের যে মোহাম্মদ ঘুরিকে পরাজিত তিনি কিন্তু করেছিলেন। সেই কারণে মোহাম্মদ ঘুরি এখান থেকে চূড়ান্তভাবে অপমানিত হয়ে ফিরে গেছিলেন। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য একটা সুখবর, ওয়েট ফর জবে এখন বিষয়ভিত্তিক এমসিকিউর জিকে স্টাডি ম্যাটেরিয়াল বুক তোমরা পেয়ে যাবে অনলি 250 রুপিসে। বাড়িতে বসেই তোমরা এটা ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে, যেখানে তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিকে, এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশান তোমরা পাবে। এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো, অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া আমাদের যে ডাব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়েজের জন্য যে স্টাডি ম্যাটেরিয়াল এক্সট্রা প্র্যাকটিস সেট রয়েছে, সেটা অনলি 99-এ তোমরা পেয়ে যাবে। কিন্তু তার থেকেও বড় অফার 250-তে তোমরা সব কিছু একসাথে পেয়ে যাবে একটা বুক ফরম্যাটে, বাড়িতে বসেই। তাহলে আর দেরি নয়, খুব তাড়াতাড়ি এটা অর্ডার করে নাও। পরবর্তী প্রশ্ন, ওস্তাদ বিসমিল্লাহ খান নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? দেখো, সেই মহান ব্যক্তিটার আমি ছবি তোমাদের জন্য দিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা দেখে আমরা বুঝতেই পারছি যে এই মহান ব্যক্তিত্ব কি বাজান। ইনি সানাই বাজাক রয়েছেন। ওস্তাদ বিসমিল্লাহ খান সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, যার আসল নাম হচ্ছে কামরুদ্দিন খান, যিনি 1916 সালের 21শে মার্চ বিহার এবং উত্তরপ্রদেশের যে সেই সময় ইউনাইটেড প্রভিন্স ছিল, সেখানে জন্মগ্রহণ করেছিলেন। মারা গেছিলেন 2006 সালে বারাণসী, উত্তরপ্রদেশে। তিনি একজন ধর্মপ্রাণ মুসলিম ছিলেন, এবং তিনি হিন্দু এবং মুসলিম উভয় অনুষ্ঠানেই তিনি এই পারফর্ম করতেন। মনে রাখার বিষয়
যে খুবই গুরুত্বপূর্ণ কি এই উস্তাদ বিসমিল্লাহ খান 1947 সালে 15ই আগস্ট যখন ভারতের স্বাধীনতা দিবসের সন্ধ্যায় যে লালকেল্লায় যে পারফরমেন্স হয়েছিল সেখানে তিনি সানাই বাজিয়েছিলেন। তো যাই হোক, বহুদিন ধরেই এনার ভারতরত্ন নিয়ে একটা দাবি উঠেছিল, কিন্তু কংগ্রেস সরকার প্রথম থেকে মানে জওহরলাল নেহরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী থেকে শুরু করে নরসিম্হা রাও, এত কংগ্রেসের সিএম মানে পিএমরা গিয়েছেন, কিন্তু কখনো মনে হয়নি যে উস্তাদ বিসমিল্লাহ খানকে ভারতরত্ন দেওয়া উচিত। ফাইনালি 2001 সালে অটল বিহারী বাজপেয়ী সরকার এসে তাকে ভারতরত্ন সম্মানে ভূষিত করেছিলেন। যাই হোক, এটাই হচ্ছে মানে আজকের দিনের পলিটিক্যাল ব্যাপারও একটা ভাবতেই পারো, যে যেসব পার্টি মানে এই হিন্দু মুসলিম বিভেদের নামে রাজনীতি করে, তো সেখানে যে পার্টিটাকে হিন্দুদের পার্টি বলা হয় তারাই একজন মুসলিম যে সানাই বাজক, তার জন্য ভারতরত্ন সম্মান প্রথমবার প্রদান করেছে। যাই হোক, এটাই আমাদের বোঝার উচিত, এই কারণেই ভারত সেকুলার, এই কারণেই ভারত কিন্তু মহান। তো যাই হোক, 1956 সালে উস্তাদ বিসমিল্লাহ খান সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারও কিন্তু পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, সংবিধান সংশোধনের কোন সংশোধনের মাধ্যমে বোডো, ডোগরি, সাঁওতালি এবং মৈথিলি ভাষাকে স্বীকৃত ভাষার তালিকায় যুক্ত করা হয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট। অপশন কী হবে? 92তম সংবিধান সংশোধন বিল, যেটা 2003 সালে হয়েছিল সেখানে, যার মাধ্যমে বোডো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালি ভাষাকে 92তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে 17 নম্বর ধারা 10, 15, 16, 17 নম্বর যে পার্ট রয়েছে, সেই 17 নম্বর পার্টে 343 থেকে 351-র মধ্যে এই ভাষাগুলোর কথা বলা হয়েছে। এছাড়া 1967 সালে 21তম সংশোধনের মাধ্যমে সিন্ধি ভাষাকে যুক্ত করা হয়েছিল 8 শিডিউলে। এছাড়া তারপরে 1992 সালে 71তম সংশোধনের মাধ্যমে কোঙ্কনি, মণিপুরি এবং নেপালি ভাষাকেও সংবিধানে যুক্ত করা হয়েছে। তো যাই হোক, 1992 সালে বাকি যে অপশানগুলো রয়েছে, 73তম সংবিধান, সেখানে কি হয়েছিল? 1992 সালে যে 73তম সংবিধান সংশোধন হয়েছিল, তার মাধ্যমে পঞ্চায়েতি রাজকে প্রতিষ্ঠা করা হয়েছিল। পঞ্চায়েতি রাজ বলতে যার মাধ্যমে এখন গ্রামে পঞ্চায়েত রয়েছে আর শহরে মিউনিসিপ্যালিটি রয়েছে। 73তম সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত হয় আর 74তম সংশোধনের মাধ্যমে মিউনিসিপ্যালিটি হয়। এটা 1992 সাল, ওটা 1993 সাল। 101তম সংশোধন কবে হয়েছিল? এটা 2016 সালে হয়েছিল, যেটা 2017 সালে কার্যকরী হয়েছিল। জিএসটি প্রত্যেকেই জানি যে সমস্ত ধরনের ইনডাইরেক্ট ট্যাক্সকে অ্যাবলিশ করে একটাই ট্যাক্স পরিকাঠামো জিএসটি। রিসেন্টলি তোমরা দেখেছো জিএসটির যে স্ল্যাব সেটা সংশোধন করা হয়েছে। আর 103তম সংবিধান সংশোধন, যেটা 2018 সালে, 2019 সালে অ্যামেন্ডমেন্ট বিল, যেখানে যারা অর্থনৈতিকভাবে দুর্বল, যেটা ইডাব্লিউএস রয়েছে, তাদের জন্য 10% রিজার্ভেশন দিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু খেয়াল রাখতে হবে। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ফ্লেমিঙ্গো উৎসব পালন করা হয়ে থাকে? ভীষণ গুরুত্বপূর্ণ উৎসব, এটা অন্ধ্রপ্রদেশে পালন হয় প্রতি বছর। অন্ধ্রপ্রদেশের নেল্লোর ডিস্ট্রিক্টে নেল্লাপাট্টু পাখি অভয়ারণ্যের কাছে পুলিকট হ্রদ, ভীষণ ফেমাস পুলিকট হ্রদ কোন রাজ্যে পড়ে এটা পরীক্ষায় আসে, সেই পর্যটনকে প্রচারের জন্য ফ্লেমিঙ্গো উৎসব উদযাপন করা হয়ে থাকে। এটা একটা 3 দিনের উৎসব, যেটা শীতের মরশুমে আয়োজন করা হয়, যেখানে প্রচুর পরিযায়ী পাখি আসে। এছাড়া আমাদের যে রাজস্থানে ভরতপুর যে ন্যাশনাল পার্ক রয়েছে, সেখানেও প্রচুর পরিযায়ী পাখি আসে, রাশিয়ার সাইবেরিয়া থেকে আসে। এটা আমরা অন্যান্য কোশ্চেনে আলোচনা অবশ্যই করব। এই উৎসব চলাকালীন কী হয়? বিশেষ কিছু বিনোদন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়ে থাকে। এছাড়া আরও কিছু তোমাদের জন্য অপশন মানে ডিটেলস দেওয়া আছে। ফ্লেমিঙ্গো উৎসব ছাড়া শ্রীবরী ব্রহ্মোৎসব উৎসব, বিশাখা উৎসব অন্ধ্রপ্রদেশে হয়। কর্ণাটকে কাম্বালা উৎসব, কারাগা উৎসব, মহামস্তভিষেক উৎসব, বৈরামুদি উৎসব, ব্রহ্মোৎসব উৎসব হয়ে থাকে। এছাড়া দ্য ভেরি ফেমাস তামিলনাড়ুতে হয় পোঙ্গল, ভীষণ ফেমাস। চাপরাম উৎসব, মুথানুর উৎসব, মহামহম উৎসব, এগুলো হয়ে থাকে। এছাড়া কেরালার যে তোমার হারভেস্টিং ফেস্টিভ্যাল ওনাম, ভীষণ ফেমাস, পরীক্ষায় আছে। থিয়াম উৎসব হয়। এছাড়া বিশু উৎসব, এগুলো সব কেরালার ফেস্টিভ্যাল। লিস্ট তোমাদের জন্য দেওয়া আছে, যেগুলো এক্সামে আছে, তোমাদের সুবিধার জন্য আমরা প্রোভাইড করেছি। পরের প্রশ্ন, 1975 সালে মীনা গুজরি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার কে পেয়েছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট, ইনি হচ্ছেন মল্লিকা সারাভাই। এই মল্লিকা সারাভাই ছিলেন ভারতের যে শাস্ত্রীয় নৃত্যশিল্পী। শাস্ত্রীয় নৃত্যশিল্পী মানে আমাদের যে ভরতনাট্যম, কুচিপুড়ি, মণিপুরি, এগুলোকে শাস্ত্রীয় নৃত্য বলা হয়ে থাকে। তার মধ্যে মল্লিকা সারাভাই একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী ছিলেন। এছাড়া তিনি একজন কোরিওগ্রাফার ছিলেন এবং অভিনেত্রী ছিলেন। এরকম আরও অনেক বিখ্যাত নৃত্যশিল্পী যারা পরবর্তীকালে অভিনেত্রী হওয়ার মাধ্যমে ভারতের ভারতের সিনেমা জগতে তারা অবদান রেখেছে। তার মধ্যে হেমা মালিনী, শ্রীদেবী গুরুত্বপূর্ণ নাম আমরা জানি। এছাড়া মল্লিকা সারাভাই পারফর্মিং আর্টসে তার অবদানের জন্য অনেক পুরস্কার পেয়েছেন। 1975-এ তিনি মীনা গুজরির জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্রের অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন। এই মীনা গুজরি ছিলেন মীনা প্যাটেলের জীবনের উপর ভিত্তি করে একটা বায়োপিক, যেখানে মীনা প্যাটেল ছিলেন একজন গুজরাটি লোকগায়ক।
বাকি যে অপশান রয়েছে সোনাল মাসিং, ইনি ছিলেন একজন বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার, কিন্তু তিনি অ্যাক্টিংয়ের সাথে যুক্ত ছিলেন না। তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন, পদ্মবিভূষণও পেয়েছেন। সিতারা দেবী, তিনিও একজন কত্থক নৃত্যশিল্পী এবং অভিনেত্রী ছিলেন, তিনিও পুরস্কার পেয়েছেন, পদ্মশ্রী সঙ্গীত একাডেমি পুরস্কারও পেয়েছেন। শোভনা নারায়ণ, দ্য ভেরি ফেমাস ভারতীয় নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার, তিনি পারফর্মিং আর্টসের জন্য পদ্মশ্রী সঙ্গীত নাটক একাডেমিও পেয়েছেন। তো অভিনেত্রীর মধ্যে সিতারা দেবী এবং মল্লিকা সারাভাই রয়েছেন, বাকিরা কিন্তু জাস্ট কোরিওগ্রাফার এবং নৃত্যশিল্পী ছিলেন। পরের প্রশ্নে যাই। বিখ্যাত হ্যারি পটার সিরিজের লেখককে? প্রত্যেকে হয়তো ছোটোবেলায় কম বেশি দেখেছো হ্যারি পটার মুভি। তো সেই হ্যারি পটারের লেখককে? প্রত্যেকে জানি জে.কে রাউলিং। তিনি 1990-তে ম্যানচেস্টার থেকে লন্ডনের যখন কিং ক্রস যান, সেই ট্রেনের যখন লেট করছিল, সেই সময় তার মাথায় হ্যারি পটারের চিন্তাভাবনাটা আসেন। পরবর্তী 5 বছরে তিনি 7টি বই লেখেন, 7টি বেস্ট সেলার, এবং এর উপরে 7টি মুভিও রয়েছে হ্যারি পটারের। যদি প্রত্যেকে দেখে থাকো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাও। তো এই মুভিটা পাবলিশ করার জন্য পাবলিশারের কাছে অনেকবার রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু প্রথমের দিকে এই বইটা কেউ পাবলিশ করতে চায়নি, কারণ এই ধরনের স্টোরি কেউ সেভাবে পছন্দই করবে না, সেই ভেবে পাবলিশ হয়নি। কিন্তু পরবর্তীকালে পাবলিশ হওয়ার পর এতটাই বেস্ট সেলার হয়ে গেছে যে এখনও বাচ্চারা হ্যারি পটার সিনেমা দেখতে পছন্দ করে। এছাড়া বাকি অনেক বই, অরুন্ধতী রায়ের লেখা বই দ্য গড অফ স্মল থিংস, দ্য ভেরি ফেমাস কাশ্মীর, দ্য কেস অফ ফ্রিডম, এছাড়া দ্য মিনিস্ট্রি অফ আনমোস্ট হ্যাপিনেস, অরুন্ধতী রায়ের লেখা বই। এছাড়া বিখ্যাত তসলিমা নাসরিনের লেখা বই লজ্জা, আমার মেয়ে বেলা, বিখ্যাত বই সলমান খুরশিদের লেখা বই 3 তালাক, এক্সামিনিং ফেথ। এছাড়া সলমান রুশদি, দ্য ভেরি ফেমাস রাইটার, প্রেজেন্ট টাইম, সেম অ্যান্ড দ্য গোল্ডেন হাউস। ওকে, পরবর্তী প্রশ্ন। দয়ানন্দ সরস্বতী নিম্নলিখিত কোন সংগঠনের প্রতিষ্ঠা ছিলেন? তিনি একজন বিখ্যাত সমাজ সংস্কারক ছিলেন, ভারতের সমাজ সংস্কারের জন্য তিনি বিখ্যাত কাজ করেছিলেন, শুদ্ধি আন্দোলনের সাথে তিনি যুক্ত ছিলেন, তিনি আর্য সমাজের একজন প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার ছিলেন। 1875-এ স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। তার বিখ্যাত বক্তব্য ছিল বৈদিক যুগে ফিরে যা, গো ব্যাক টু বেদাস। তিনি বিখ্যাত বেদের অনুবাদ করেছিলেন, সত্যাত্ম প্রকাশ, বেদভাষ্য ভূমিকা, বেদভাষ্য নামে তিনি বই লিখেছিলেন। এছাড়া দয়ানন্দ অ্যাংলো বেদিক স্কুল, আজকের দিনে যেটা ডিএভি স্কুল, বাচ্চাদেরকে আমরা ডিএভি স্কুলে ভর্তি করি, আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ, তো যেটা আমাদের সিবিএসসির আন্ডারের মধ্যে পড়ে, সেই ডিএভি স্কুলটা তারই কিন্তু ফাউন্ডেশন ছিল। এছাড়া ব্রাহ্ম সমাজের ফাউন্ডার ছিলেন রাজা রামমোহন রায়। 1828-এ ব্রাহ্ম সমাজ, তারপরে ব্রাহ্ম সমাজ কিন্তু ফাউন্ডেশনের পরে 1830-এ রামমোহন রায় যখন লন্ডনে ব্রিস্টলে ছিলেন, সেখানে তিনি মারা যান। পরবর্তীকালে দেবেন্দ্রনাথ টেগোর, কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজকে চালিয়ে নিয়ে যান। যার সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট করো, আমরা তার সম্পর্কে ক্লাস নিয়ে আসবো। এছাড়া চিন্নাম্মা মিশন, যেটা চিন্নায়ন স্বামী সরস্বতী ফাউন্ডেশন করেছিলেন। এছাড়া ভেরি দ্য ফেমাস প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ তৈরি করেছিলেন, যেটা ভারতের যে সমাজ, দক্ষিণ ভারতের একটা সমাজ সংস্কারক প্রতিষ্ঠান ছিল। পরবর্তী প্রশ্ন, নিচের কোন স্থানটি হরপ্পা সভ্যতার হরিয়ানাতে অবস্থিত? দ্য ভেরি ফেমাস হরিয়ানাতে অবস্থিত রাখিগড়ি, হরিয়ানা, যেটা পাঞ্জাব থেকে 1966 খ্রিস্টাব্দে আলাদা হয়েছে, যেটা ভাষাভিত্তিক আন্দোলনের ভিত্তিতে হিন্দি ভাষাভাষীদের জন্য হরিয়ানা আর পাঞ্জাবি ভাষাভাষীদের জন্য পাঞ্জাবি, আর পাহাড়ি উপত্যকা অঞ্চলগুলোকে নিয়ে হিমাচল প্রদেশ হয়েছিল। এর সম্পর্কে যদি জানতে চাও কমেন্ট করো, আমরা পাঞ্জাবের সম্পর্কে বিস্তারিত ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। তো এই হরিয়ানাতে অবস্থিত হিসার ডিস্ট্রিক্টের রাখিগাড়ি গ্রামে সিন্ধু সভ্যতার রাখিগাড়ি স্থানটা অবস্থিত, যেটা ঘাড়ঘরা নদীর তীরে অবস্থিত, সরস্বতী নদীর সমভূমিতে অবস্থিত, যেটা গুরুত্বপূর্ণ একটা হিস্টোরিক্যাল সাইট। এছাড়া অন্যান্য যেসব সাইট, হরপ্পা যেটা রাভি নদীর তীরে অবস্থিত পাকিস্তানে, মহেঞ্জোদাড়ো সিন্ধু প্রদেশের লারকানা ডিস্ট্রিক্টে অবস্থিত, সিন্ধু নদীর তীরে চানহুদাড়ো সিন্ধু প্রদেশের সিন্ধু নদীর তীরে, লোথাল আহমেদাবাদ গুজরাটে ভোগবা নদীর তীরে, কালীবঙ্গান রাজস্থানে ঘরঘরা নদীর তীরে, বনওয়ালি হরিয়ানাতে ফতেহাবাদে ঘরঘরা নদীর তীরে, ধুলাবিরা কচ্ছ গুজরাটে লুনি নদীর তীরে অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ হেরিটেজ সাইট আমাদের এর মধ্যে রয়েছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন স্থানে বন্দর খুঁজে পাওয়া গিয়েছিল? আর্টিফিশিয়াল ডকইয়ার্ডস বা বন্দর, যার মাধ্যমে আমরা মেসোপটেমিয়ার সাথে বাণিজ্য করতাম, একটি স্থান, সেটা হচ্ছে লোথাল। তো লোথাল গুজরাটের ভোগবা নদীর তীরে অবস্থিত, যেটাকে আমরা হরপ্পা সভ্যতার ম্যানচেস্টারও বলে থাকি ফর টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এখানে কৃত্রিম ইটের বন্দর তৈরি হয়েছে, টেরাকোটা শিল্প পাওয়া গেছে। এছাড়া আমরা ধান চাষের নিদর্শন লোথাল এবং রংপুরে পেয়েছি, দুটো সাইট লোথাল এবং রংপুর সেখানে পেয়েছি। আর চানহুদাড়োকে ভারতের ল্যাঙ্কাশায়ার বলা হয়, এটাও টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ ছিল। একমাত্র শহর যেখানে দুর্গ ছিল অনুপস্থিত, চুড়ি এবং পুঁতি কারখানা চানহুদাড়োতে পাওয়া গেছে। বনওয়ালি হিসার ডিস্ট্রিক্ট এক্ষুনি আলোচনা করলাম, এখানে ঘোড়ার অস্থি, পুঁতি এবং জবের স্ট্রেস আমরা পেয়েছি। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য মায়ানমারের সঙ্গে তার সীমানা ভাগ করে না? ম্যাপ তোমাদের দিয়েছি, খুব ভালো করে দেখতে পাচ্ছ। সিকিম রাজ্য ভুটান, চীন এবং নেপালের সাথে বর্ডার শেয়ার করছে, কিন্তু
অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এগুলো মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করছে। সিকিম আমরা ভালোভাবে জানি যে দার্জিলিংয়ের উপরের পোর্শনে রয়েছে সিকিম। তাহলে সিকিম নেপাল, ভুটান, চীনের সাথে বর্ডার শেয়ার করছে, কিন্তু মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করছে অরুণাচল প্রদেশ, দেখতে পাচ্ছ, নাগাল্যান্ড, মানে আসাম থেকে পার্ট হয়ে যে হয়েছে নাগাল্যান্ড অংশ, আসামকে ভাগ হয়ে নাগাল্যান্ড হয়েছে, মণিপুর দেখতে পাচ্ছ ম্যাপে, আর মিজোরাম এগুলো মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করছে। তাহলে এই ধরনের প্রশ্ন করতে কিন্তু ম্যাপটা খুব ভালো করে মাথার মধ্যে রাখতে হবে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও, এবং এই ধরনের আরও ক্লাস পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করো। ধন্যবাদ।